বিরতির পর ফিরে এলাম টাফটক বিতর্কের এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টা নিয়ে গোটা রাজ্য চিন্তিত, ভাবিত, কেউ উল্লসিত, কেউ আতঙ্কিত, সে বিষয়টা হচ্ছে এই বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে আলপিন না কিনপিন কে কোথায় গ্রেফতার হবে, দুদিকেই রয়েছে। তার কারণ আমরা জানি তৃণমূলের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে ওরা যদি 4টে ধরে আমরা 8টা ধরবো, কিন্তু এখনো পর্যন্ত সিআইডি বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ কাউকে ধরেনি। আবার অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি আছে, সিবিআই আছে, ইডি আছে, অনেকে বলছে এনআইও নেমে যাবে। সব মিলিয়ে গ্রেফতার কি হবে? কারণ গ্রেফতার ছাড়া এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে উত্তাল হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তার কারণ তৃণমূল অর্থাৎ শাসক তারা এমনভাবে জনাদেশ পেয়ে 2021 সরকার গড়েছে যে কেউ বিধানসভাতে অনাস্থা আনার সাহসও পাবে না। তাহলে গণ আন্দোলন চলছে? নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড়, তেভাগা এসব কি হচ্ছে? না, গণ আন্দোলনে সবাই একসাথে শূন্যের কম পেয়েছে সমস্ত বিরোধীরা। তাহলে একমাত্র ভরসা হচ্ছে গ্রেফতার। এপক্ষ ওপক্ষ কে কাকে গ্রেফতার করবে? মানুষ আনন্দ পাচ্ছে, কারণ যে দলেই গ্রেফতার হোক, যে কোনো দলের চোর যদি গ্রেফতার হয় তাহলে মানুষের বড় ভালো লাগে, কারণ আমরা খেটে খাই, আমাদের বাড়িতে লাখ লাখ কোটি কোটি টাকা থাকে না, আমাদের বান্ধবীদের বাড়িতেও কোটি কোটি টাকা থাকে না যদি কারোর বান্ধবী থেকে থাকে। সুতরাং আমরা আনন্দিত কি এবারে বলা যেতে পারে উল্লসিত হতে পারি। অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারিতে কি গ্রেফতার হবে? আর সেই দিকে তাকিয়ে কি রাজ্য রাজনীতিতে ঝড় উঠবে? কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমে তার কাছে চলে যাব। আলপিন আর কিংপিনকে বাঁচাবার জন্য কিন্তু সেফটি পিন আছে। এই সেফটি পিনের সমস্যাটা কোথায় জানো তো? সেফটি পিনের সমস্যাটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে তুমি খুব একটা ইন্টারেস্টিং কথা বললে, সেটা হচ্ছে যে পক্ষই গ্রেফতার হোক না কেন দিনের শেষে সাধারণ মানুষ খুশি হন, কারণ দোষীরা যাতে সাজা পায়। কিন্তু কি বলতো, ইতিহাস সেইটাকে সাপোর্ট করছে না। কেন সাপোর্ট করছে না? শিলভদ্রদার বক্তব্য শুনছিলাম, বিশ্বাস করো একদম 8এর দশক বা 7এর দশকের একে হাঙ্গেলের মতো মনে হচ্ছিল, বা বাংলা সিনেমা নির্মল কুমার পুরো বিবেকের ভূমিকায় চলে এসেছিলেন। কেন বলছি আমি তোমাকে এই কথাটা? তার কারণটা হচ্ছে যে যাই হোক না কেন আমি হাইকোর্টকে অবশ্যই কুর্নিশ জানাতে চাই, কারণ হাইকোর্টের নির্দেশে এই তদন্তটা হচ্ছে। সিবিআই এর এফিসিয়েন্সির জন্য হাইকোর্ট দরকার, এটা আমি জীবনে প্রথমবার শুনলাম। কেন প্রশ্নটা বলছি? কারণ শিলুদারা খুব ভালো জানেন যে ওনাদের দলের একটু ভাইপো প্রীতি আছে। কেন ভাইপো প্রীতি আছে বলছি? অজিত পাওয়ার বলে মহারাষ্ট্রের একজন ভাইপো আছে। আমি বলি ভাইপো পাওয়ার, ভাইপো প্রীতি, যাই বলো না কেন। নান আদার দ্যান নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে দাঁড়িয়ে বললেন যে ভারতবর্ষের সব থেকে দুর্নীতিগ্রস্ত মানুষদের ভেতর শীর্ষে নাম করে বলেছেন। ওই ভাইপোর মতো বা মমতাজ বেগমের মতো কোনো অ্যানেকডোট বা কোনো রূপকের সাহায্য নেননি, নাম বলেছিলেন। অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেল, 40,000 কোটি টাকা। সংখ্যাটা ওনারই বক্তব্য, আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে, একটু চেক করে নেবেন আমি মিথ্যা কথা বলছি কিনা। সেখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে এদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। কি দেখলাম? 15 দিন কাটলো না, তারা মহারাষ্ট্রের সরকারে যোগ দিলেন শুধু না, উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যাকে চোর মনে করেন তাকে কখনো আপনি আপনার লকার বা ভল্টের চাবি দেবেন? আমি তো দেব না, কিন্তু শিলুদারা দেন। এবার এর পাশাপাশি রাজীব দাও আরেকটা কথা বললেন যে 2021-এর সময় 2021-এর নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমর্থন, জনসমর্থন এবং মানুষকে চোখের সামনে দেখিয়ে দিয়েছে যে কি উন্নয়নটা হচ্ছে, কিন্তু সেই সময় উনি সেই উন্নয়নটা দেখতে পাননি বলেই 2021 সালে উনি লড়াইটা করছিলেন কিন্তু বিজেপির হয়ে। তাহলে ওনার হঠাৎ বোধোদয়টা বা চোখের ছানি অপারেশনটা কখন হলো আমি ঠিক জানি না। হ্যাভিং সেড দ্যাট, উনি একটা খুব দামি কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই প্রতিহিংসামূলক অভিযোগগুলো কেন হবে? সত্যিই তো আমরাও প্রশ্ন করতে চাই। রাজীববাবু অত্যন্ত সুবক্তা, অত্যন্ত সুপুরুষ এবং দেখলে মনে হয় আদ্যপান্ত ভদ্র মানুষ। সেই মানুষকে মুখ্যমন্ত্রী উলুবেড়িয়া, না আদার দেন মুখ্যমন্ত্রী আরেকটা পরিচয়, তিনি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি উলুবেড়িয়ার সভায় দাঁড়িয়ে বললেন বন সহায়ক নিয়োগ পদে দুর্নীতিতে অভিযুক্ত না আদার দেন আমাদের আজকে প্যানেলের সহ প্যানেলিস্ট। এবার দুটো সত্যি সাইমালটেনিয়াসলি হতে পারে না, হয় আমার মুখ্যমন্ত্রী সেদিন মিথ্যা কথা বলেছিলেন, অথবা রাজীব বন্দ্যোপাধ্যায় হয়তো ঠিক করেননি, তা সত্ত্বেও
যে কারোর অঙ্গুলি হেলনে তিনি আজ অবধি গ্রেফতার হননি? কেন এই প্রশ্নটা আমরা করলাম? ব্যক্তিগত স্তর আমি থেকে ব্যক্তিগত আসলে স্তরে রাজনৈতিক যাচ্ছি না, স্তরে আমি যাব। ব্যক্তিগত স্তরে না, কারণ আমি রেফারেন্স দিচ্ছি। আজকে উনি অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি আজকে আমার সহ প্যানেলিস্ট। কেন এটা বলছি তার কারণটা, মানস ভূঁইয়া, রবি চ্যাটার্জি, মুকুল রায়, এদের বিরুদ্ধে খুনের মামলা ছিল, ছাত্র খুন থেকে শুরু করে বিধায়ক খুন। এবং যারা একটু আধটু আইন জানেন তারা জানেন খুনের মামলা তামাদি হয় না। লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্যান্ডিড, খুনের মামলা তামাদি হয় না। মানে যতক্ষণ না যে অভিযুক্ত সে বেকসুর খালাস পাচ্ছে বা যে অভিযুক্ত মারা যাচ্ছে তার এগেনস্টে কেস চলতে থাকে। আমার প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, মানস ভূঁইয়া, মুকুল রায়, রবি চ্যাটার্জির লোকাল স্ট্যান্ডিটা কি? এই প্রশ্নটা কেন করছি, কারণ ও গ্রেফতারির প্রশ্নটা করলো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি নিশ্চিত এনআরসি আরেকটু ডিটেল আলোচনা করব। আমরা ওটা আসছি, জাস্ট একটা লাইন অ্যাড করে নি, ওটা নিয়ে আসছি। ওতে আচ্ছা। কার ভালো হবে, কে প্যালেস্টাইন বললে কিছু পাবে নাকি, এগুলো নিয়ে আসছি। আমি একবার সৃজনের কাছে চলে যাব। সৃজন, একদিকে আলপিন, অন্যদিকে কিংপিন, কিন্তু মধ্যখানে অভিষেক, আমাদের কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন সেফটি পিন। গ্রেফতার কি হবে? মানে নেপোই দই মারা ছাড়া এই মুহূর্তে বামেদের কিছু করার নেই। তার কারণ বিধানসভায় আপনারা নেই, দু একটা আলপিন যদি আরো গ্রেফতার হয় আপনাদের গলার জোর একটু বাড়বে। কিংপিন হলে তো কথাই নেই, পুরো কলকাতার রাজপথ প্যালেস্তাইন হয়ে যাবে। কি বলবেন? না না, এত সরলীকরণে কঠিন আছে। প্রথমত আপনি যেটা একেবারে মিস করছেন, যে গত 1 বছর, 1.5 বছর, 2 বছর, হোয়াট এভার, বা ইনফ্যাক্ট আছে, আমি 11-র পর থেকেই ধরছি, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ফর্মে পশ্চিমবঙ্গে আন্দোলন কিন্তু কম হয়নি, লড়াই, মিটিং, মিছিল কম হয়নি। বিরোধীরা আন্দোলন করছে না বলাটা খুব সহজ। বামপন্থীদের আমলে বা তার আগে কংগ্রেসের আমলে, যে কংগ্রেসের সাথে এত লড়াই ছিল আমাদের, কংগ্রেসের কোনো জেলা সভাপতি বা সিপিএমের কোনো জেলা সেক্রেটারি মিডিয়ার ক্যামেরার সামনে এই ও বিরোধী পার্টি করে, ওকে গাঁজা কেস দিয়ে দিত বলে পুলিশকে ফোন করছে, পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে যে আমি এক্ষুনি ভেঙে চুরে দেবো সব, এই দমবন্ধ করা পরিস্থিতিও কিন্তু অতীতে ছিল না। রাজীব বন্দ্যোপাধ্যায় বা শিলভদ্র দত্তরা বাম আমলে অনেক লড়াই করেছেন বামপন্থীদের সাথে, কিন্তু আজকে যেভাবে আমাদের জন্য যে গণতান্ত্রিক পরিসরের অনুপস্থিতি, তা বাম আমলে ছিল না। এইটাকে বাদ দিয়ে তুমি যদি এইটা যদি তোমার এস্টিমেশন হয় যে বিরোধীরা কিছুই করছে না, সব ঘরে বসে আছে, এটা সত্যের অপলাপ হবে। 2 নম্বর হচ্ছে যে এই সামগ্রিক লড়াই আন্দোলনের একটা ফল আছে। এই ফল, এই প্রেশার, মানুষের মাউন্টিং চাপ, তার জন্যই কিছু কিছু লোক গ্রেপ্তার হয়েছে। প্রশ্ন হলো যে যারা গ্রেপ্তার হয়েছে, রাজীববাবু তো ওটা ঠিকই বললেন, 16 মাস হয়ে গেল, 17 মাস হয়ে গেল, 18 মাস হয়ে গেল, ও বলল, এ তো আমাদের হাইকোর্টে শুনতে হয়েছে যে তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, অভিযুক্ত সাংসদ, তার একটা সাংসদের মেল ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না, হাইকোর্ট বকা দিয়ে করাতে হচ্ছে। তার মানে আমরা কিন্তু কোর্টের, মানে আমরা কিন্তু গ্রেপ্তারির যে প্রশ্নটা নিয়ে বারবার আশঙ্কা হচ্ছে, সেটার কারণ, সেটার পিছনে রাজনৈতিক অভিসন্ধির জায়গা আছে। যদি সিবিআই, ইডি একেবারে কি বলবো, মানে তাদের ওপর যদি কোনো রাজনৈতিক চাপের প্রশ্ন না থাকতো, তাহলে সিবিআই, ইডিকে অ্যাজ দেম ট্রিট করা হতো। কিন্তু বারবার এই কথাটা আসছে কেন? ঠিকই তো, উনি একটা হিসেব নিকেশ দিয়ে বললেন সিবিআই, ইডি খুবই খারাপ। আমাদের খানিকটা অসুবিধা হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি যে সিবিআই, ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে, বুঝছি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। আমাকে একটা কথা বলো তো, প্রশ্নটা এখানে জাগে যে কেরালায় সিপিএমের এক মন্ত্রীর বাড়িতে সিবিআই লাগিয়ে দেওয়া হলো, সে চরকি পাক খেলো, 15 দিন ধরে বাড়ি ঘর সব খুঁজলো, খুঁজে টুজে কিচ্ছু না পেয়ে মুখ ঝুলিয়ে ফেরত চলে এলো। আর এখানে সিবিআই গিয়ে খাটের তলা থেকে আর ফ্ল্যাটের ভেতর থেকে টাকা বার করে এলো। এই সুযোগটা তৃণমূল দিচ্ছে কেন? খুব, এই যে তোমরা বারবার একটা অবস্থানের প্রশ্ন বলছো, বিজেপি বড়লোকের দল, তারা 100 দিনের কাজ, ঘরের টাকা, গ্যাসের টাকা ইত্যাদি তারা সব কমিয়ে দিতে চাইছে, আমরা তাকে সমর্থন করতে পারবো না। আবার এটাও তো একই সাথে ঠিক যে তৃণমূলকে বারবার বলা হচ্ছে যে বাবা তুমি টাকার কি, 100 দিনের কাজের টাকা কি করেছো হিসেবটা দিয়ে দাও, তাহলেই তো মিটে গেল, লেটা চুকে গেল। হিসেবও দিতে পারছে না, তার মানে ডালমে কুচ কালা হ্যায়। এখানে দাঁড়িয়ে বামপন্থীদের ভূমিকাটা হবে, বামপন্থীরা সত্যের পথে থাকবে। আর এই কথাটা বারবার বলার মধ্যে ঠিকই এটার মধ্যে একটা প্রচ্ছন্ন একটা গ্রামভারী ব্যাপার আছে। আমি এত ভোটে জিতেছি, অমুক ভোটে ওরা শূন্য হয়ে গেছে, এরা কমে গেছে, না আপনাদের সঙ্গে শিখেছে। না না, একদমই একদমই না। আমরা 235, ওরা 35-এর কনটেক্সটও যা ছিল সেটা উন্নয়নের প্রশ্নে ছিল, শূন্য হয়ে গেছে, ঠিক আছে, আমি মেনে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পশ্চিমবঙ্গে 1 ছিলেন,
একদিন ভারতবর্ষের সংসদে বিজেপি 2 ছিল, রাজনীতিতেই ওঠাপড়া থাকে, তার উপরে দাঁড়িয়ে সংখ্যার উপরে দাঁড়িয়ে তাহলে আমাকে এখন মানে মানতে হয় যে বিজেপি যা বলছে সব ঠিক। রাজীব বাবুদের যদি সংখ্যার যুক্তি থাকে তাহলে বিজেপি গোটা দেশে জিতছে, বিজেপি যা বলছে তাই ঠিক, সবচেয়ে ঠিক, ওরা যা বলছে তাই ঠিক। প্রশ্ন তো তা নয়। যুক্তির কথা এলে তোমরা এই হয়ে গেছো ওই হয়ে গেছো। পরিষ্কার কথা হলো দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়তে হবে। দুর্নীতি অ্যাট অল ফর্মস, জিরো টলারেন্স শুনে খুব ভালো লাগলো, কিন্তু এই জিরো টলারেন্স আমি চাইছিলাম না, ও বলে দিল খানিকটা। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির প্রশ্নে এই জিরো টলারেন্স দেখা গেছে কিনা তৃণমূলের, এই নিয়ে বোঝাপড়ায়, এই নিয়ে জানতে আগ্রহ রইল। আসল কথাটা হলো যে যেই চুরি করুক, আচ্ছা তুমি এত তৃণমূল এইসব বলছো, শুভেন্দু অধিকারীকে দেখোনি নারদে ভিডিও এইসবে? সৌগত রায়কে দেখেছো, ববি হাকিমকে দেখেছো, মদন মিত্রকে দেখেছো, শুভেন্দু অধিকারীকে দেখোনি? বিজেপি তো এইসব স্ক্রিন টাঙিয়ে বাজারে ছেড়েছিল এই ভিডিও। তারপরে বিজেপিতে যোগ দেওয়ার পরে এই শুভেন্দুবাবু এখন এত বড় বড় কথা বলেন, ওই ভিডিও বিজেপির ইউটিউব চ্যানেল থেকে গায়েব হয়ে গেল কি করে? তার মানে এই যে বিধানসভায় 2 দিন আগে, আমি শেষ করে দেবো, আমি আর বেশি বাড়াবো না, বিধানসভায় 2 দিন আগে যে কথাটা হয়েছে, যে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থেকেছে বাংলা। আমরা শূন্য হয়ে যাওয়ায় কি ক্ষতি কার হয়েছে জানি না, কিন্তু বাংলার মানুষের এই ক্ষতিটা হয়েছে যে বাংলার মানুষ দেখছেন বিধানসভার ভিতরে 2টো দল, যুযুধান পক্ষ, একে অন্যকে তুই চোর বলে চিৎকার করছে। এরা যখন এদেরকে বলছে তুই চোর, তারও বাস্তবতা আছে। এরা যখন পাল্টা বলছে না আমি চোর না, তুই বড় না মুই বড়, কে চোর কে ডাকাত। এই কারণেই আমি বললাম। আর শেষ কথা আমার মানে এই লপ্তে যা মনে হলো, শিলভদ্র দত্ত সিনিয়র শ্রদ্ধেয় রাজনীতিবিদ, কিছুই জানেন না, শিখলাম, বুঝলাম যে উনি কিছুই বোঝেন না, কিছুই জানেন না। আমি তার আগের সেগমেন্টে যা বলেছিলাম, উনি প্র্যাকটিক্যালি আমার কথাটিকে সঠিক প্রমাণ করলেন। যা 7 মিনিট 8 মিনিট 10 মিনিট বললেন, তার মধ্যে অন্তত 6.5 মিনিট লাগালেন মাংস, হিন্দু, মন্দির, মুসলমান এইসব করে। কিছুতেই রুটির এজেন্ডায় ঢুকতে চাইলেন না। শিলভদ্র দত্তদের এই ট্যাকটিক খাটবে না, কাজে খাটবে না, কাজে দেবে না। রুজি রুটির কথায় আসতে হবে, এবং রুজি রুটির কথায় আসলে সেখানে যারা দুর্নীতি করেছে তাদের প্রতি বামপন্থীরা, বামপন্থীদের সহযোগীরা কোনো রকম দুর্বলতা দেখাবে না, এইটুকু কথা আমি বলতে। অবশ্যই আমি অবশ্যই শিলভদ্র দত্তের কাছে যাব, কিন্তু তার আগে আমি একটু রাজীবদার কাছে যাব। কেন যাচ্ছি তার কারণ, শিলভদ্র দত্ত তিনি ভারতীয় জনতা পার্টির নেতা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। এই রাজ্যে ডিসেম্বরে, জানুয়ারিতে কটা অ্যারেস্ট হবে, কটা আলপিন, কটা কিংপিন, কটা সেফটি পিন, নিশ্চয়ই তার হিসেবটা দেবে। মানুষ জানতে চাইছে, অনেকে বলছেন যে তারাই বলতে পারবেন কি হতে চলেছে। আমি তার আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, এবং এটা তো ঠিক কথা, কেউ মনে করবেন না সৃজনের কথা আমি খুব প্রভাবিত হয়ে গেছি। আমরা আসলে সর্বহারা, কারোর বাড়িতে কোটি কোটি টাকা দেখলে আমরা ঈর্ষায় জ্বলি, আমরা তো পরশ্রী কাতর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। 2-1 যদি যায় জেলে, জনগণ জানতে চায় এরকম টাকা যাদের কাছে আছে তারা জেলে যাক, কিন্তু সত্যি কি জেলে যাবে? আবার অন্যদিকে দেখুন, খুব কম করে গুনলেও 4-0-তে হারছে, অথচ এই শিবির বলছে 4 জনকে অ্যারেস্ট করলে আমরা 8 জনকে অ্যারেস্ট করব। আমরা জানি বাম শাসনের শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্য, অনেকে বলেন সে সরকার খুব দুর্বল হয়ে পড়েছিল। সাংবাদিক হিসেবে দেখেছি নন্দীগ্রাম বলুন, সিঙ্গুর বলুন বা ডুয়ার্স বলুন, সরকার কিছু করতে পারছে না। যখন একটা সরকার পড়ে তখন সে দুর্বল হয়ে যায়। এতগুলো দিন কেটে গেল, অনুব্রত মণ্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে আরও কতজন শ্রীঘরে চলে গেল। এই সরকার কাউকে তাহলে সিআইডি, রাজ্য পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে পারছে না কেন? তার মানে কি উল্টো দিকে সবাই ধোয়া তুলসী পাতা, নাকি এই সরকার দুর্বল হয়ে গেছে? সত্যি কি ডিসেম্বর জানুয়ারিতে এবার দেখব টপাটপ অন্য শিবির থেকে তোলা হচ্ছে? কি বলবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? মুশকিল হচ্ছে যে এত রকম প্রশ্ন, যে তার সঙ্গে একসাথে উত্তর দেওয়াটা একটা অস্বাভাবিক আর কি। তো যাই হোক, আমি একটু অভিষেক আর ওই সৃজনের কথায় আসি। যেহেতু আমাকে বলেছে একটা কথা, যে এটা অস্বীকার করার জায়গা নয় যে 2021 আমি দল পরিবর্তন করেছিলাম। সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, কি কারণে করেছিলাম সেটা ডিফারেন্ট ইস্যু। আমি করেছিলাম দল পরিবর্তন, আমার কোথাও মান অভিমান ছিল, আমি সেই ক্ষেত্রে দল পরিবর্তন করি। কিন্তু দল পরিবর্তন করলে মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসের ফেভারে যে হাওয়াটা ছিল, যার কারণ ভোটে জিতেছে, সেটা বলা যাবে না। এটা তো ফ্যাক্ট। তৃণমূল কংগ্রেসের পক্ষে তখন মানুষ ভোট দিয়েছে, এবং এটাও তখন আমরা দেখেছি, অস্বীকার করার নয়, যে তখন কংগ্রেস সিপিএম মিলে
তারা চেষ্টা করেছিল কি করে তৃণমূল কংগ্রেসকে হারানো যায়, তাতে যদি বিজেপি এসে যায় আসুক, তাতে কিছু এসে যায় না, সেটা তো আমরা দেখেছি, সে আমি যে দলেই তখন থেকে থাকি। সুতরাং সত্যিটাকে স্বীকার করতে হবে। দ্বিতীয়, আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেছে দুজনে মিলেই। আমি যদি খুব আপনারা কেউ দেখে থাকেন টিভিতে, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি কথাটা বলেনি, যদি রেকর্ড থাকে আর একবার চালিয়ে দেখে নিন। উনি বলেছিলেন যে আমাদের কাছে একটি ছেলে ছিল, সে অন্য দলে চলে গেছে, সে বনসহায়ক নিয়ে কারসাজি করেছে। বনসহায়কটা একদমই পুরোপুরি একটা চুক্তিভিত্তিক, বাৎসরিক চুক্তিভিত্তিক, একদম একটা সাধারণ স্তরের একটা কাজ, বনের মধ্যে জঙ্গলের কাজ, ঠিক আছে। এবং আপনারা জানেন না, হয়তো অনেকেই হয়তো জানেন না, এটা নিয়ে পরে কোর্টে গেছে, হাইকোর্টে উঠেছে, এবং হাইকোর্টেও কোথাও দুর্নীতি পায়নি, জিনিসটার প্যানেলটাই বাতিল হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তখন তিনি একটা অন্য রাজনৈতিক দলে ছিলেন, আমি একটা অন্য রাজনৈতিক দলে ছিলাম। এবং দেখুন, এটা তো স্বাভাবিক হয়, রাজনীতিতে এই জিনিস ছোঁড়াছুড়ি হবেই, রাজনীতি করতে থাকলে শুনতেও হবে। তখন আমি একটা অন্য দলে ছিলাম, ন্যাচারালি সেই সময় আমি যে সময় বেরিয়েছি দলে, ওনার কাছে ন্যাচারালি এটা হয়তো প্রত্যাশিত ছিল না, তিনি তো একটা আঘাত করেছেন। আমিও ন্যাচারালি তখন একটা বিরোধী রাজনৈতিক দলে ছিলাম, আমাকেও তার পাল্টা আমাকে ডিফেন্স করতে বলতে হয়। রাজনীতিতে এরকম অনেক কথা হয়, সেরকম যদি বলেন তাহলে আমি আপনার দলেরও বিভিন্ন নেতাদেরও অনেক তথ্য তুলে দিতে পারি, তারা কখন কার বিরুদ্ধে কি বলেছে, এখন কি বলছে। আপনারা এই একটু আগে অভিষেক মনু সিংভির কথা বলছিল, সেই অভিষেক মনু সিংভি আপনাদের দলে আছে, অথচ তার বিরুদ্ধে এখানে কালো পতাকা স্লোগান তার বিরুদ্ধে নানা রকম করেছেন, এবং তারপরে অভিষেক মনু সিংভি কিন্তু যথেষ্ট তার দলের জায়গা নিয়ে কাজ করছেন। সুতরাং রাজনীতিতে এইগুলো দল পরিবর্তন করলে অনেক কিছু হয়। সুতরাং এগুলোতে যদি কেউ মনে করেন যে আপনাদের সমস্যা হচ্ছে কোথায়, কংগ্রেস সিপিএম এখন এতটাই ক্ষয়িষ্ণু হয়ে গেছে বাংলার বুকে, এমন অবস্থা হয়ে গেছে, তারা এখন আর রাজনীতিতে রাজনৈতিক যুক্তি বা রাজনীতিতে কি করে মানুষের কাছে পৌঁছানো যায় সেগুলো না করে আপনারা সরাসরি ব্যক্তি আক্রমণ ছাড়া অন্য কিছু করছেন না। এবং যারাই ব্যক্তি আক্রমণ করেছে, আমি আপনাকে আবার বলি, আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না ব্যক্তি আক্রমণ, আমি খুব এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বিলো দ্য বেল্ট কাউকে কথা বলা। এবং বর্তমানে এই রাজনীতিতে এই শিষ্টাচারটাই উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি রাজনীতিতে এই শিষ্টাচারটা বর্তমানে সত্যি উঠে গেছে। এখন বেশি করে মানুষ চেষ্টা করেন কি করে একটা ব্যক্তি আক্রমণ করা যায়, কিভাবে কি করা যায়। সুতরাং আমার বক্তব্য হচ্ছে রাজনীতিতে রাজনীতির মধ্যে থাকুন, রাজনীতি করতে গেলে অনেক রকম কথা ওঠে, সুতরাং সেগুলোকে নিয়ে বারবার বলেও কোনো প্রয়োজন নেই। এবার আমি মূল জায়গায় আসি। মুখ্যমন্ত্রী এই ব্যক্তি বললাম তো, মুখ্যমন্ত্রী তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি বলেছেন, আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আমি সৃজন অভিষেক একটা কথা বলছি, রাজীবদার ব্যাখ্যা দিয়েছেন, আমরা এই নিয়ে তো আলোচনা করছি। এবার আমার বক্তব্য, বৃহত্তর ইস্যুতে এবার যেটা আপনি আমায় বলছেন যে সেগুলো ঠিকই কথা। দেখুন, আমি আবার বলেছি, একটু আগেও আমার বক্তব্যে বলেছি যে আমরা কিন্তু জিরো টলারেন্সে থাকি। পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি কিছু পাওয়া যায়নি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কারোর কাছ থেকে বা ওনার পরিচিত কারোর কাছ থেকে পাওয়া গেছে, সেটাও আমরা বলছি তদন্ত সাপেক্ষ। কিন্তু যখনই আমরা দেখেছি এই ধরনের ঘটনা উঠেছে, এত টাকার ব্যাপার হয়েছে ইত্যাদি ইত্যাদি, অনেক জনমানসের তার প্রতিফলন হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ, একদিনও দেরি করেনি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাসপেনশন জারি করেছি। এইবার সাইমultaneously অন্য যে রাজনৈতিক নেতাদের কথা বলছেন, তাদের কারোর কাছ থেকে হয়তো নগদে কিছু পাওয়া যায়নি, সবটাই কেউ দেখেও নি। দেখুন, সব সূত্র, সব মিডিয়া ট্রায়াল, কেউ দেখেনি কার ব্যাংকে কত কোটি, কে কতদিন কি পড়িয়ে ক টাকা রোজগার করেছে, কিভাবে করেছে না করেছে, এগুলো সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। আমার বক্তব্য হচ্ছে যে জিনিস তদন্ত সাপেক্ষ এবং যেটা এত দীর্ঘ সূত্রতায়, মানে এত দীর্ঘদিন ধরে চলছে, তো তদন্ত যতদিন শেষ না, আমরা তো সবটাই, কোথাও সিবিআইডি এসে কোথাও দাঁড়িয়ে বা চার্জশিটও সেইভাবে কোথাও বলেনি যে হ্যাঁ এইটা অমুক দুর্নীতির টাকা, এইটা অমুকের টাকা, ঠিক আছে। তারাও একটা, এখন অবধি ট্রায়াল কবে হবে, এই কদিন আগে আমি দেখছিলাম মাননীয় বিচারক একটা প্রশ্ন করেছেন, এই যেভাবে কেস চলছে এই ট্রায়াল কবে হবে, কী হবে কেউ জানে না। এবং যার কারণ সুপ্রিম কোর্ট একটা গদ বেঁধে দিয়েছেন যে 31শে মহামান্য বিচারপতি, যে 31শে ডিসেম্বরের মধ্যে এটাকে শেষ করতে হবে। তো সুতরাং আমরাও চাই
যদি কেউ সত্যিকারের দোষী হন, আমি আবার বলছি, এই ক্যামেরার সামনে বলছি, দলের বক্তব্য, যদি সত্যিকারের কেউ দোষী হন তাহলে নিশ্চিতভাবে তার জন্য তদন্ত যা বলবে বা বিচারপতি মহামান্য বিচারক যা বলবেন আমরা তা মেনে নেব। কিন্তু বিচার হওয়ার আগে এই যে নানা রকম প্রক্রিয়া চলছে, তাহলে আপনি আমায় বলুন, আমরাও যেগুলো বলছি, তাহলে আজকে আমি আবার বলবো সারদা নারদা থেকে শুরু করে এই সমস্ত ঘটনা, তাহলে কি এদের তদন্ত হলো না কেন? আজকে বলুন তো হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি হলো? তিনি তো আজকে মুখ্যমন্ত্রী, আজকে অজিত পাওয়ার এনডিএ গভর্নমেন্টে রয়েছেন, আজকে নারায়ণ রানে কেন্দ্রে মন্ত্রিসভায় রয়েছেন। তো এই তো চারিদিকে এই ধরনের ঘটনা প্রবাহ ঘটছে, তাহলে কি শুধু বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে ধরা হচ্ছে? আপনি আমায় বলুন না, কেন বলবো না রাজনৈতিক প্রতিহিংসা? আজকে শিলদা বলুক, যখন নবজোয়ার চলছে ঠিক সেই সময় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আগে থেকে ঘোষিত প্রোগ্রাম, সে প্রোগ্রাম করবে, তাকে ডেকে পাঠানো হচ্ছে। আজকে ধূপগুড়ির বাই ইলেকশনে হেরে গেছে, যেই হেরে গেছে তারপরে চারবার তাকে সমন পাঠিয়ে ডাকা হয়েছে। শুধু তাকে নয়, তার পরিবার পর্যন্ত যতটা পেরেছে তার পরিবারকেও ডাকা হচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? আমরা তো চাইছি যদি সত্যিকারের কিছু থাকে তদন্ত হোক, তদন্তে সেগুলো প্রমাণিত হোক, সেগুলো বলুক। আমরা বলছি না যে কেউ দোষ করলে আমরা তাকে নিশ্চিতভাবে রেয়াত করব না, কিন্তু দোষের আগে এই মিডিয়াতে ভাসিয়ে দেওয়া, এই বিভিন্নভাবে সূত্র দিয়ে চালিয়ে দেওয়া, এই বিভিন্নভাবে কাউকে দোষী প্রমাণিত করা, এগুলো ঠিক না। যদি সেটা করতে হয় তাহলে যাদের নামে এফআইআর আছে তাদেরকেও ধরাও। তারা বিজেপি বলে বা তারা অন্যান্য রাজনৈতিক দল বলে তাদের ধরা হবে না, সেটা কেন হচ্ছে? আমার বক্তব্য এটা। অবশ্যই ধন্যবাদ। সৃজন কি একটা কথা বলতে চাইছে, বলুন। আমি আজকে খালি মানে রাজীববাবুর কথা শুনতে শুনতে মনে হলো সিপিআইএম এর সিঙ্গুরের নেতা সুরিত দত্তর স্মরণ সভা থেকে আসছি। রাজীববাবুর কথা শুনছিলাম, ভাল লাগছিল। ইতিহাসের কাছে জবাব দেওয়ার দায় আছে তো। তাপসী মালিকের খুনের ঘটনায় অভিযুক্ত মিথ্যা কথা বলে পলিগ্রাফ টেস্টে গোটা গায়ে কেমিক্যাল কি অ্যাপ্লাই করা হয়েছিল, দগদগে ঘা নিয়ে মারা গেলেন। কেস এখনও চলছে, বিচার শেষ হয়নি, প্রমাণ হয়নি, কিন্তু সুরিত দত্তকে শেষ দিন পর্যন্ত বিনা দোষে ৭৫ বছর বয়সে ধর্ষণ করেছেন, এই অভিযোগ নিয়ে মারা যেতে হলো। অবশ্যই রাজীব ব্যানার্জি যে কথাগুলো বললেন তৃণমূলের সকলে যদি মনে রাখতেন বড় ভালো হতো। আমি এবার চলে যাব সরাসরি শিলভদ্র দত্তের কাছে। এটা ঠিক কথা ভারতীয় জনতা পার্টি তদন্ত করছে না, এটা ঠিক কথা যে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, এটাও আবার ঠিক কথা যে দুটো লিস্ট কেন্দ্রীয় এজেন্সির কাছে আছে। একটা লিস্ট যেটা এ ক্যাটাগরির লিস্ট, সেটা কিংপিনদের জন্য, সেখানে এমন করে সময় করে দেওয়া হচ্ছে যে তাদের সমন করা হচ্ছে। আর যারা দ্বিতীয় অর্থাৎ সাধারণ স্তরে পড়েন তাদের ভোর রাত্রে ৩:২৭ সময়, তাদের যেহেতু পলিটিক্যালি তারা অতটা এ ক্যাটাগরিতে পড়ে না, তাদের একেবারে বিড়ালের মতো ঘেঁটি ধরে রাত্রি ৩:২৭ ভোর রাত্রে তুলে নিয়ে আসা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা বেরোচ্ছে, কোথাও লেখা হচ্ছে যে গ্রেফতার দিয়ে শুধু রাজ্যে রাজনীতি করা যাবে না, কিন্তু অনেকেই মনে করেন যারা এ রাজ্যে শাসক বিরোধী, তারা অনেকেই মনে করেন যে ডিসেম্বর এবং জানুয়ারিতে যদি গ্রেফতার না হয় সেক্ষেত্রে কোনোভাবেই শাসককে পরাস্ত করতে পারবে না কোনো রাজনৈতিক দল। তাহলে কি গ্রেফতার আসন্ন? কি বলবেন শিলভদ্র দত্ত? পশ্চিমবাংলার সাংবাদিকদের দেখলাম সোর্স খুব বেড়েছে। দুটো লিস্ট আছে সিবিআই, যেটা ঋতব্রত জেনে গেছে। সবাই জানে না, আমরা জানি না, দেখি না। আমাকে একটু লিস্টটা দিও না, দেখে নেব ঠিক আছে। আর আমি অভিষেককে ধন্যবাদ দেবো, আমার দুজন প্রিয় আর্টিস্টের সঙ্গে অভিষেক আমাকে তুলনা করেছে, কারণ আমরা তো ওই সময়কারই দর্শক। আমরা একে আঙ্গলকে দেখেছি এবং নির্মল কুমারের নাটক দেখেছি। আমার খুব ভালো লেগেছে যে আমার সব থেকে প্রিয় দুজন আর্টিস্টের সঙ্গে আমার তুলনা করেছেন। হ্যাঁ, আমি কিছু জানি না, কারণ হচ্ছে আমি তো জানি না দুটো লিস্ট আছে, আমি তো জানি না কোর্টের ওপরে কি করে খবরদারি করা যায়। আমি তো অভিষেক মনু সিংভি নই, তা আমি জানি না। এটা যে জানি না, এটা যদি কারোর মনে কিছু লাগে, আমাকে অশিক্ষিত মনে হয়, অপদার্থ মনে হয়, আমার কিছু করার নেই। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতে গিয়ে এই যে কি বল চক্রান্ত বক্রান্ত নাকি সব কথাবার্তা শুনছি যে কি হচ্ছে, মানে ওই রাজনৈতিক ইয়ে চলছে, প্রতিহিংসা। আমার ব্যাপার হচ্ছে যে প্রতিহিংসার ব্যাপার হচ্ছে বিজেপিতে ঢুকলে চোরেদের সব ইয়ে হয়ে যায়। অনেকগুলো উদাহরণ দিচ্ছি, আমি বেশি উদাহরণ দেবো না, সময়টা নষ্ট হবে। আমি জগদীশ শেট্টারের নাম জানে, অভিষেক নিশ্চয়ই জানে, খুব ভালো ছিল। জগদীশ শেট্টার ডেপুটি সিএম ছিল কর্ণাটকের। কোথায় কর্ণাটকে ইলেকশনের সময় প্রচার হয়েছিল, কংগ্রেস করেছিল প্রচার, কমিশনের সরকার। সেই জগদীশ শেট্টার এখন কোন দলে আছেন? আর এই জগদীশ শেট্টার সম্বন্ধে 2018 সালে
সোনিয়া গান্ধী বলেছিলেন সংঘ পরিবারের মানে খুনি ফুনি এসব এরকম একটা ভাষা বলেছিলেন, তাকে ওরা নিয়েছেন, তিনি এখন ভালো হয়ে গেছেন। আমি জানি না, পলিটিক্সে এই যাওয়া আসাটা আছে, যাওয়া আসাটা থাকবে। এর আগেও অনেকে গেছেন, অনেক দলে হয়েছেন, এগুলোকে নিয়ে বেশি কথা বলতে হলে অনেকের অনেক কিছু বেরোবে, অনেক, সেটা তো বলছি না। আর একটা বলছি যে প্রতিহিংসার কথা হচ্ছে, রাজীব খুব ভালো কথা বলেছে, আমি ব্যক্তিগত কোনো আক্রমণের ব্যাপারে নয়, রাজীবকে আমি খুব ভালো করে জানি, ওর পুরনো ইয়েটা জানি, রাজীব আমার খুব ভালো বন্ধু ভাই। আমার কথা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা বিজেপি করছে। বিজেপিতে আসার পরে অর্জুন সিংয়ের বিরুদ্ধে 100টার ওপর মামলা হয়েছিল, আজকে সে মামলাগুলো কি হলো? তাহলে কি ওরা প্রতিহিংসা ছিল? মুকুল রায়ের ওপরে মার্ডার কেস দেয়া হয়েছিল, আমার সহকর্মী ছিল, আমরা একসাথে এমএলএ ছিলাম, সত্যজিৎ বিশ্বাস। সেই সত্যজিতের খুনের ব্যাপারে মুকুল রায়ের নাম ঢোকানো হয়েছিল। তা আজকে মুকুল রায় রোজ সে মামলাটার কি হলো? কেন সে মামলাটা হচ্ছিল? তাহলে কি ওটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল? রাজনৈতিক প্রতিহিংসা কোনগুলো? রাজনৈতিক প্রতিহিংসা কারা করছেন? আজকে সেই সময় রাজীবের সম্বন্ধে যেটা বলেছিল তার উত্তরে রাজীবও বলেছিল আমার কাছে অনেক কিছু আছে, আমার হোয়াটসঅ্যাপে না কিছু আছে, চ্যাট আছে, হিসেব আছে। তার ব্যাপারটা হচ্ছে এইসব ব্যাপারগুলো হচ্ছে রাজনীতিতে এটা হতে পারে, অন্য দলে গেলে বলবে, সব হবে, কিন্তু আমি এমন কথা কেন বলবো? আমি আর কেউ নেই, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার একটা নাম, তিনি এমন হালকা কথা কেন বলবেন যেটা পরবর্তীকালে প্রমাণ করতে পারবেন না? আরেকটা রাজীব বলল হাইকোর্টে গেছিল, হাইকোর্টে কিছু প্রমাণ হয়নি, কিন্তু লিস্টটা বাতিল হয়েছে। তাহলে লিস্টটা বাতিল হলো কেন? যদি হাইকোর্টে কোনো দুর্নীতি প্রমাণ হয়ে থাকে, দুর্নীতি হয়েছে আমি বিশ্বাস করি না, কারণ রাজীব ব্যানার্জি দুর্নীতি করতে পারে আমি বিশ্বাস করি না, কিন্তু তাহলে কেন বাতিল হলো? তাহলে সেই তার মানে লিস্টার মধ্যে গোলমাল ছিল, যে কোনো কারণে হোক লিস্টায় গোলমাল ছিল। কি ছিল আমি বলে দিই, তাহলে এটা ক্লিয়ার হবে। সেটা একটা গলত পাওয়া গিয়েছিল যে একজনকে ওই অনেক সময় কি ওই ডেট অফ বার্থে যে এত তারিখে তার বয়স 18 হতে হবে, এইটা করতে গিয়ে একটি মাত্র কেস তার একটা দিন, সেটা স্বীকারও করেছিল সম্ভবত, আমি যেটুকু শুনেছি, যেটা আমাদের হিসাব করতে গিয়ে ক্যালকুলেশনের মিস্টেক হয়েছে, একটা মাত্র কেস, যেটা ওই মানে আপনার ওটা মানে নাবালকের মধ্যে, মানে 18 তার হয়নি, অথচ সেটাকে হয়ে গেছে, তালিকাভুক্ত হয়ে বেরিয়ে গেছে। তার একটা ছেলের ভুলের জন্য এতগুলো ছেলে শাস্তি পেল, তাহলে এটা বা কি হলো? যদি একটা ছেলের ভুল হয়ে থাকে তাহলে তার জন্য বাকি ছেলেগুলো শাস্তি পেল কেন? আজকে বলছি না, বলছি তার মানে না, আমি আলোচনা করছি না, বলছি আমি জানতে চাইছি, ওই যে আমি বললাম আমি বুঝি কম। আর দুই হচ্ছে আমার সৃজন বলতে গিয়ে বলছিল যে আমাদের সময় হয়নি, এই সময় যা হচ্ছে আমরা দেখুন, সৃজন এখন যা হচ্ছে সেটা অতীতে দেখিনি, এটা ঘটনা। কারণ প্রত্যেকটা মিটিং করতে গিয়ে একটা রাজনৈতিক দলের নেতাকে কোর্ট থেকে পারমিশন নিতে হবে, এটা আমরা অতীতে দেখিনি, এটা ঠিক কথা। কিন্তু আমরা এটাও দেখিনি নেতাইয়ে যা ঘটেছে, এটাও তার আগে দেখিনি। আমরা এটাও দেখিনি নন্দীগ্রামে যে জিনিস ঘটেছে, আমরা এটাও দেখিনি। সুতরাং বিষয়টা হচ্ছে এই দেখাগুলোতে আমরা কিন্তু, আমার মনে হয় যে জ্যোতিবাবুর সব থেকে বড় যদি ভালো উত্তরসূরি হয়ে থাকেন, সিপিএম এর যদি সব থেকে ভালো, তার নাম মমতা ব্যানার্জি। যা যা তোমরা করে গেছিলে সেটাকে আরো সুন্দর করে, তোমরা এটা করোনি, মিটিং বাতিল করতে দাওনি তোমরা, আমরা যে কোনো জায়গায় মিটিং করেছি, আমরা সেই সময় গিয়ে বলা বেড়েছি। হ্যাঁ, 11 সালে না, 11 সালে বুঝিনি, 11 সাল থেকে ঠিক হতে এটা হতে যখন বুঝেছি তখন থেকেই বিরোধিতা। আমি 15 সালে সাসপেন্ড হয়েছিলাম, আমার তখন থেকেই হয়েছিল। সুতরাং হচ্ছে আমি তখন থেকেই প্রতিবাদ শুরু করেছিলাম, দল থেকে বেরোতে হয়তো অনেক পরে হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে কখন বলবে অন্যগুলোর কথা তখন একটু নিজেদেরটাও ভেবে নেবে। সুজিত দত্তর ঘটনাটা সত্যি দুঃখজনক, যদি যেটা হয়েছে, কেসটা মিটে যাওয়া উচিত ছিল এতদিনে কেন কেস মিটলো না সেটা নিশ্চয়ই দেয়া আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে অত্যাচারটা সিপিএমও করেছিল সেটাও আজকে তার জন্যই সিপিএম পরিবর্তিত হয়েছিল, তার জন্যই সিপিএম এর পতন হয়েছিল। তাই আমি ওই আগের ঘটনাগুলো বলতে চাই না, বাংলার মানুষ সিপিএমকে সরাতে চেয়েছিল ওই জন্যই, কিন্তু সেটাকে সরিয়ে দিয়ে যাকে আনলেন, যে প্রতিহিংসার রাজনীতি বর্তমানে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করতে আমার পছন্দ নাই হতে পারে, আমি করতে দেবো না বলে হাইকোর্ট অব্দি যাবো, সরকারের টাকা নষ্ট করব। আজকে দুর্নীতির আজকে বলছেন যে এরকম ব্যাপার, আপনি একটা কথা বলতে গিয়ে বললেন রাত 3:15 তুলে নিয়ে এসছেন, আমি জানি না 3:27 তুলে নিয়ে এসছেন, আমি জানি না জ্যোতিপ্রিয় মল্লিক ছোট নেতা বলে, কারণ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে জ্যোতিপ্রিয় মল্লিক নেতৃত্ব দিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে ছোট বলে তাকে অসম্মান করবেন না, জ্যোতিপ্রিয় মল্লিক আমার বড় নেতা। আমার কথা হচ্ছে সেখানে যেটা বিষয় হচ্ছে আজকে যে জিনিসগুলো ঘটছে, প্রতিহিংসাটা কোথায় পৌঁছেছে।
আজকে একটা লোককে যখনই অন্য দলের কথা এই বলতে গিয়ে অভিষেকের কথায় তাল মিলিয়ে রাজীবও বললেন অমুক দল, আমি রাজীবকে বেশি বলছি না, অর্জুন আর মুকুল রায়ের ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো যে কেন এটা ঘটেছিল। এটা তো বাংলার মানুষকে বলতে হবে। আজকে তোমার ব্যাপারটা ছেড়ে দিলাম, তোমারটা রাগে দুঃখে বলেছে, পুরোটা বলেনি, তোমার এগেনস্টে মামলাও হয়নি, কেসও হয়নি, সব ঠিক আছে, কিন্তু মুকুল রায় এবং অর্জুন সিং এর বিরুদ্ধে, অর্জুনের বিরুদ্ধে 100 কটা কেস হয়েছে। আজকে প্রতিহিংসার রাজনীতিটা বাংলাতে তৃণমূল কংগ্রেস কম করছে না, মারাত্মকই করছে। আর একটা বিষয় আবার বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন একটা ছেলে খুন হলে পরে রিটালিয়েট হচ্ছে, সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিহিংসা পরায়ণ কিনা সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে, যেটা সব বেশি বলবো না, শেষ করব, সেটা হচ্ছে যে বাংলার মানুষ সবটাই বুঝছেন, কোথায় প্রতিহিংসা, কোথায় কি করছেন। একজন মুখ্যমন্ত্রী বলবেন ওরা 4টেকে অ্যারেস্ট করলে আমি 8টাকে অ্যারেস্ট করব। আজকে যদি দুর্নীতি না হয়ে থাকে, আজকে যদি দোষী না হয়ে থাকে, কোর্টে গিয়ে কেন বোঝাতে পারছেন? সেটাও তো আর বলা যাবে না, কারণ কুণাল ঘোষ বলে দিয়েছে পরামর্শদাতারাই ভুল বোঝাচ্ছেন, এটাও তো দলের মধ্যে বলে দিয়েছে। কারণ পুরা কুণাল ঘোষ তো এটা বলে ফেলেছেন, খুব ঠিক কথা বলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ এটা বলেছেন ঠিক, যে এমন উকিল দাঁড় করা আছে, সে উকিলটা পাচ্ছে না, ভাড়া করে নিয়ে এসছে। অভিষেক মনু সিংভি সত্যিকারের তৃণমূলের হয়ে লড়ছে না কংগ্রেসের কথা, তৃণমূলকে শেষ করার জন্য লড়ছে, এসব চক্রান্ত হতে পারে। এখন বুঝতে পারছি না কোনটা, কারণ প্রত্যেকটা কেসেই হারছেন, যেটাই যাচ্ছেন সেটাতেই হেরে যাচ্ছেন। আর এই সব ব্যাপারগুলো রয়েছে। দেখুন, প্রতিহিংসা পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এটা ঠিক না, কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়ছে ব্যাপারটা না। অভিষেক মনু সিংভি কি করছে, কার কাছ থেকে টাকা নিয়ে, সেটা বলছি আমি। কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে বাংলার কংগ্রেস লড়তে চাইছে, দিল্লির কংগ্রেস টানছে। এখন এইসব যে ব্যাপার নিয়ে তো রয়েছে, সেগুলো নিয়ে আছে, সেটা বোঝা যাবে 24 সালের ইলেকশনে বোঝা যাবে যে কংগ্রেস কি করছে। আমি খালি একটুখানি বলি, আমি 2 মিনিট একটুখানি বলবো। আমার খালি একটাই বক্তব্য, যে শিল্লা যে কথাটা বললেন যে প্রতিহিংসার রাজনীতি, দেখুন শিল্লাও জানে, একসময় তিনিও তৃণমূল কংগ্রেসে ছিল, এই অস্বীকার করা কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানবিক মুখ, এবং সেই কারণেই তিনি বদলা নয় বদল চাই কথাটা বলেছিলেন, এবং রবীন্দ্রসঙ্গীতও শুনিয়েছিলেন। এবং এই কথা যেটা শিল্লা বললেন যে অভিষেকরা কি কাণ্ড করে গেছে বিগত 34 বছরে, সেটা সৃজন না, সরি আমি ভুল গুলিয়ে ফেললাম, মানে আমার সিপিএম, বাংলা কথা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি যা কাণ্ড 34 বছরে করেছে, সে কথা বললে আপনার টাফটা নিশ্চিতভাবে অনেক দিন কন্টিনিউ করতে হবে। মানে সাইবাড়ি থেকে শুরু করে সুচপুর, নানুর, মঙ্গলকোট, রায়না, নেতাই, কোনটা বাদ দেবো কোনটা বলবো না। সুতরাং মানে 100 এরকম ঘটনা রয়েছে, কি কাণ্ড করেছে সৃজনরা, সেটা বাংলার মানুষ জানে বলে শিল্লা ঠিকই বলেছে, সেই কারণেই বাংলার মানুষ পরিবর্তন নিয়ে এসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলবো এখনো মানবিক বলে, এই বদলা নয় বদল চাই স্লোগানটা সেই সময় যদি না হতো, তাহলে আজকে কিন্তু আমি আপনাকে বলছি বামপন্থী মানে কি অবস্থা হতো, হারমাদরা যে তখন কি করতো সেটা কেউ জানে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছে। এবং সব থেকে বড় কথা তো প্রতিহিংসা ছেড়ে দিন, সুচপুর, নানুর ফানুর বাদ দিন, আমি শুধু মানে ডাইরেক্ট সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের জন্য যতবার চেষ্টা করেছে, এই চেষ্টা অন্য বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদের উপরে হয়নি। আপনি 1990 সালের 16ই আগস্ট ওই হাজরা মোড়ের ঘটনা বলুন, বা আপনার 1993 সালের 21শে জুলাই বলুন, 1995 সালের 2রা জানুয়ারি বলুন, প্রত্যেক কটা জায়গায় সৃজনরা ডাইরেক্ট মমতা ব্যানার্জির প্রাণহানির চেষ্টা করেছে। এর থেকে তো বড় কিছু হতে পারে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করে দিয়েছেন সবাইকে। আমি শিল্লাকেও বলি যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কথাটা বলেছেন, হাজরা মোড়টা কবে হয়েছিল রাজীব দা? 1990 16ই আগস্ট, 16ই আগস্ট, ঠিক আছে, 16ই আগস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমার যেটা বক্তব্য হচ্ছে, কি বলতে গেলে, হ্যাঁ, এবার যেটা শিল্লা যে প্রসঙ্গটা তুলেছেন, আমি সেখানে একটাই কথা বলবো যে দেখুন, কি হয়েছে অর্জুন সিং বা কি হয়েছে মুকুল রায়ের ক্ষেত্রে, আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে বক্তব্যটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করেছেন, যে কথাটা আপনি তুললেন, একটু মিস করে গেছি, যে 4-এর বদলে 8, একটাও তো ধরতে পারলেন না এখন অবধি। ইডিসিবি দুর্বল হয়ে পড়ছে। না, আমার বক্তব্য ওটাও নয়। আমি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা আবেগে বলেন, সেটা ওটা একটা দলীয় কর্মী সভা ছিল, এবং দলীয় কর্মী সভা থেকে তিনি ন্যাচারালি দলীয় কর্মীদেরকে বক্তব্য রেখেছেন।
তিনিও বলছেন যে আমি তো মানে মানবিক হিসাবে আমি তো কিছু করছি না, আমি চেষ্টা করছি সবাইকে করতে, অ্যাকোমোডেট করতে, আমি তো কোথাও কারোর উপরে কোনো আমি প্রতিহিংসার নিই। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যদি আমার দেওয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে আমি বা কেন করবো না, এটা কিন্তু নিচক বলার জন্য তিনি বলেছেন। এবং এখনো অবধি আপনি দেখেন না, নির্দোষ বলেননি, তিনি কি বলেছেন স্পেসিফিক্যালি শিল্লা, তিনি স্পেসিফিক্যালি বলেছেন আমিও জানি অনেকে খুনের সঙ্গে জড়িত, জড়িত, অন্যায় করছেন, যদি জড়িত থাকে প্রমাণ নিশ্চয়ই করবেন, তাহলে করছেন নিশ্চয়ই করবেন, সবে তো কটা দিন হয়েছে। আরে ভাই করে দেখা, যদি সত্যিকারের করে দেখা আপনাদের মতো। আমি আরেকটা জিনিস, এখানে মমতা ব্যানার্জির সাথে বিজেপির একটাই তফাৎ, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার জন্য কিছু হোক না হোক জোর করে হ্যারাস করে, কিন্তু মমতা ব্যানার্জি যতক্ষণ না বুঝবে যে সত্যিকারের সে দোষী তিনি কিছু করবেন। কোর্টে গিয়ে বহুবার থাপড় খেয়েছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যার এগেনস্টে মানে খুনের মামলার কথা আমি এক্ষুনি শুনছিলাম, আমি এর আগেও একবার উল্লেখ করলাম, সেটা হচ্ছে রবি চ্যাটার্জি থেকে শুরু করে মানস ভূঁইয়ার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে খুনের মামলার লোকাল স্ট্যান্ডিটা কি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি এক্ষুনি বললেন যে পার্থ চ্যাটার্জিকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত জানি এখনো বেহালা পশ্চিমের বিধায়কের নাম পার্থ চ্যাটার্জি। বিমান বন্দ্যোপাধ্যায় কেন স্পিকার হিসেবে বেহালা পশ্চিমের ভোটারদের সঙ্গে এটা অন্য প্রসঙ্গ, আমাদের সময় অল্প। উত্তর দেবো না, না না কি বললেন, অবশ্যই উত্তর দেবে। অভিষেক কি বলেছে? না না, অভিষেক বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় এখনো বিধায়ক হিসেবে বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক ব্যবস্থা নিচ্ছেন না কেন, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। স্পিকার তো কিছু নিতে পারবেন না এখন, কেন এটা নিয়ম আছে, যতক্ষণ না কনভিকশন না হবে স্পিকার কিছু করতে পারবে না। তো সেটা হচ্ছে অভিযুক্ত, মানে আমি অভিযুক্ত, এখনো তো অভিযোগ প্রমাণ হয়নি। এক সেকেন্ড, প্রমাণ হয় না, আমি এবং এটা মানে নিয়ম আছে, কনভিকশন যতক্ষণ না। আমার মনে হয় একটু গুলিয়ে ফেলছি আমরা। কর্ণাটকে 14 জন দলত্যাগী বিধায়কের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, সেখানে কোট আনকোট লেখা ছিল একজন বিধায়কের টেনিওর ডিসাইড করবার at any cause, let me be very specific, at any cause decides with স্পিকার অফ দ্য হাউস। অবশ্যই এটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, অর্থাৎ একমাত্র না না না, এটা এটাকে গুলিয়ে দিলে হবে না অভিষেক। আমি আবার বলছি যে কালকে যদি মনে করে পারবে না, পারবে না, এটা হয় না, কনভিকশন না হলে পারে না। মুখ্যমন্ত্রী পারে, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলে বহিষ্কার করতে পারে, মুখ্যমন্ত্রী স্পিকারের এখতিয়ারই। স্পিকার মানে বিধানসভা, তৃণমূলের বিধায়ক একজন, তিনি। আমি ওটাই বলছি, তৃণমূল পার্থ চ্যাটার্জিকে খুব কম। আমাকে অন্য আপনাদের সময় হাসিম আব্দুল হালিম, তোমাদের সময় কি ছিল? হাসিম আব্দুল হালিম রাজীব দা গোটা সম্মান ছিল সংবিধানটা না। সেটা হচ্ছে যে আমি তাহলে গোটা আলোচনা থেকে যা বুঝলাম যে একটা লোক চুরি করে সে যদি বিজেপিতে আসে, সে বিজেপির বিরুদ্ধে যতক্ষণ আছে তা বিজেপি তাকে গাল দেবে, জেলে ঢোকাবে, ইডি করবে, সিবিআই করবে, গ্রেপ্তার করবে, শাস্তি দেবে কি দেবে না ডিপেন্ড করবে। সে যদি বিজেপিতে চলে আসে, বিজেপি ওয়াশিং মেশিন হয়ে তাকে অবশ্যই ক্ষেত্রেও আলোচনার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং এক্সাম্পলটা ভুলে গেছি। সিআইডি গ্রেপ্তার করেছিল, পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছিল কুণাল ঘোষকে। উনি বলেছিলেন সব সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো পুরনো কথা, আমি একেবারে নতুন বছর আমরা তাকিয়ে আছি, আমার সময় একেবারে শেষ। আমি শুধু একটাই কথা বলবো, এত প্যালেস্টাইন করলেও আদৌ ভোট বাক্সে কোন রকম সুবিধা পাবে? সিএ হলে বা সিএ লাগু হওয়ার সম্ভাবনা হলে লোকসভা নির্বাচনে বামেরা কোনো সুবিধা পাবে? সিএ লাগু করতে গেলে এতগুলো আইনি ধাপ জটিলতা পেরোতে হবে, ওটাকে বিজেপি ক্লিয়ার করুক, তারপরে আমাদের কথা বলবো। অবশ্যই। 2 হচ্ছে চোর তাড়ানোর জন্য পশ্চিমবঙ্গে বামপন্থীরা বাকিদের নিয়ে যে লড়াই করা সেটা চালাবে। অবশ্যই। কংগ্রেসের কি কোনো সুবিধা হবে, মানে 2টো সিট দখলে রাখতে পারবে? সিএ লাগু হলে সবার আগে মানুষের অসুবিধা হবে। জাস্ট একটা লাইন অ্যাড করে দিই, তখন শিলুদা বলেছিল যে এনআরসি আর সিএ আলাদা। অমিত শাহ আপ ক্রোনোলজি समझ लीजिए, ওই বাইটটা সবাই দেখুন, সেখানে ফার্স্টে বলেছিলেন पहले एनपीआर, उसके बाद एनआरसी, उसके बाद सीए। एंड लास्ट बट नॉट द लिस्ट, ধন্যবাদ, লাস্ট বাট নট দ্য লিস্ট, 1951 জেনেভা কনভেনশন অনুযায়ী রিফিউজি
ধর্মের ভিত্তিতে ভাগ করা যায় না। আমরা এখনো ইউএনওর আফগানিস্তান নয়। একটা লাইন আমি মিস করেছি, যে রাজীব ব্যানার্জি অনেকক্ষণ সিপিআইএম এর পিছনে সময় নষ্ট করেছেন। কথাটা হচ্ছে যে এই যে এত এত দুর্নীতি, এত এত খুনজখম, এত এত সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, রবীন দেব সবার পিছনে সিআইডি লাগিয়ে এখনো পর্যন্ত একটাও সিপিএম নেতা গ্রেফতার হলো না কেন? এগুলো পুরো রাজীব আমি একবার চলে যাব শিলভদ্র দত্তের কাছে। সিএ সত্যি কি ম্যাজিক কাঠির মতো কাজ করতে পারবে? দেখুন, ওইসব ভেবে তো হয়নি। দেশের আইন তৈরি হয়েছে, আইনটা পার্লামেন্ট থেকে পাস হয়েছে, আইনের বিধি এখনো হয়নি, সেটা বিধিটা তৈরি হচ্ছে। আইনের বিধি আমি জানি, আইনের বিধি হলে আইন চালু হয়ে যেত। না, আমরা ওই ভেবে তো করিনি। আগে বিধি, আরে বিধি জানি, বিধি না, বিধি হয়নি। শোনো, বিধি আছে সে বলা যাবে। শোনো, না না, সেটা তুমি পড়নি যে জানো না, জানোনি, কারণ আমি জন্মেছি। না না, আমি দরকার নেই, লাগবে না, আমি জন্মেছি এখানে, ছাড়ো ওগুলো, ছাড়ো ওসব। না না, না না, বলছি জন্মেছি আমরা, না সবাই জন্মায়নি, পরেও অনেকে এসছে। এবং কিভাবে, শোনো কিভাবে, আরে তুমি শোনো, সাহা আর শাহ আলাদা। আমি যেটা বলছি, শোনো, এইসব গুলো বলে তো আটকাতে চাইছো যে আরে কারণ তোমাদের একটা সময় মমতা ব্যানার্জি কাপড় ছুঁড়ে, মানে ওই চাদর ছুঁড়ে মেরেছিল, কারণ ওপার বাংলার লোকেদের সমস্ত ভোটার করে এখানে বাড়িয়েছিল বলে। আজকে মমতা ব্যানার্জি দেখেছে সেই সব লোকগুলো আজকে ওদের ভোট দিচ্ছে বলে চেপে যাচ্ছে, নিজে এনআরসিতে চলে গেছে। আজকে সেইখানে নিজে এনআরসিতে চলে গেছে, জানি যদি এটা বলছো সেটা এনআরসি, সেখানে আমি অত পাঠানোর কথা বলা হচ্ছে না। সিএ হলে পরে আমরা আমাদের দাবিটা ঠিক করলে পরে বের করতে পারবো, সুবিধা হবে। এবার রাজীব দা, একেবারে শেষ বক্তা, রাজীব দা, সিএ যদি সত্যি লাগু হয় এ রাজ্যে, তাহলে কতটা আপনাদের ভোট ব্যাংকে ধস পড়বে? বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে আপনাদের বারাসাতে বলছিল যে তারা নাগরিকত্ব পায় যেন, ভোটাধিকার পায় যেন, তার ব্যবস্থা করবে, কিন্তু সিএ এলে কি সর্বনাশ হয়ে যাবে? আমি আবার বলি, সিএটা পুরোপুরি, আমি আবার বলছি, এটা হচ্ছে নির্বাচনী গিমিক ছাড়া কিচ্ছু না। এবং সিএ নিয়ে আমার মতুয়া সম্প্রদায়ের মা ভাই বোনেদের ভারতীয় জনতা পার্টি পুরো ঠকাচ্ছে। এবং আমি বলছি, কদিন আগে ওদের রাষ্ট্রমন্ত্রী এলেন, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, তিনি এসে একটা অদ্ভুত কথা বলে গেলেন যে মতুয়া মা ভাই বোনেদের যে কার্ড দিয়েছি সেই কার্ডটাই যথেষ্ট। আবার তার পরের দিন তার আরেক বিধায়ক শিলদাদের অসীমবাবু, তিনি বললেন না এটা কি কথা, এরকম তো কথা নয়, আমাদের তো এই কথাটা নয়, আমাদের তো মতুয়াদের জন্য সিএ হওয়ার কথা, সেই কার্ড আলাদা। কিন্তু আমি বুঝতে পারছি না যে এইভাবে কতদিন মতুয়া সম্প্রদায়ের মা ভাই বোনেদের এরা ঠকাবে, এরা ঠকাচ্ছে। কারণ এই শান্তনু ঠাকুর, তার ভাই বা আর যারা যারা এখান থেকে নির্বাচিত হয়েছে, এইভাবে তারা নির্বাচিত জনপ্রতিনিধি, বুঝতে পারছো না এই ঠকানোটাই জ্যোতিপ্রিয় মল্লিক। তাহলে এই নির্বাচিত, মানে আমার মুশকিল হচ্ছে, একটু বলতে না দিন, আমার মুশকিল হচ্ছে এখানে মিলে সুর মেরা তোমরা তিনজন এক, আমাকে সবার বিরুদ্ধে লড়তে হচ্ছে। আমার বক্তব্যটা ওটা না, আমার বক্তব্য হচ্ছে তাহলে এই শান্তনু ঠাকুর আর তারা যারা নির্বাচিত হয়েছে তারা কি, তারা ভারতের জনগণ নয়, তারা ভারতীয় নাগরিক নয়? পুরোপুরি ভ্রান্ত ধারণার উপরে এদেরকে নিয়ে ঠকাচ্ছে ছাড়া তারা কিছু না। সুতরাং এখানে সবাই ভারতীয় নাগরিক, আর সিএএ এত সোজা নয়, করতে পারবে না। অবশ্যই আমাদেরা একেবারে বছরের শেষ প্রান্তে রয়েছি। অনেকে বলছেন এই ডিসেম্বর, জানুয়ারি এবং 2024-এ বাংলার রাজ্য রাজনীতি দুটো ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। সিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কে কাকে গ্রেফতার করতে পারে তার কারণ এই মুহূর্তে বিরোধীরা যতই বলুক না কেন, সেই গণ আন্দোলনের পরিবেশ এখনো নেই। খুব বিরাট কিছু ঘটনা না ঘটলে, গণ আন্দোলন যদি না থাকে, তাহলে বিরোধীরা ভোট পাবে কি করে এ রাজ্যে? আবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সিএএ যদি সত্যি লাগু করা যায়, তাহলে অনেকে ভোট দিলে বা বিরোধিতা করলে তাহলে সমীকরণটা কি হবে রাজ্য রাজনীতির, অনেকেই চিন্তিত। সুতরাং আগামী বছরের প্রথম কয়েক মাস একদিকে গ্রেফতার আর অন্যদিকে সিএএ, এই নিয়েই হয়তো কাটবে, বড় কিছু অঘটন না ঘটলে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের যুক্তি বিশ্লেষণ এবং আপনাদের সমৃদ্ধ করার মতো বক্তব্য শুনে আমরা সমৃদ্ধ হয়েছি। টাফ টক বিতর্ক এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।